আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংস্কার সহ সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের এসব সিদ্ধান্ত জানায় প্রেস উইং। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে শক্তিশালীকরণ সহ বিভিন্ন প্রস্তুতির বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব এবং বিভিন্ন বাহিনীর প্রধানরা। দীর্ঘ বৈঠকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়। আজকে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে কঠোরভাবে আইন প্রয়োগ করে এই আগামী মাসগুলোতে নির্বাচনকে সামনে রেখে। যদি সংস্কারগুলো হয় সেরকম যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে ফেব্রুয়ারির রোজার আগেও হতে পারে, এটা বলা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় ৮ লাখ সদস্যকে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া 18 থেকে 33 বছর বয়সী ভোটারদের পৃথক তালিকা তৈরি সম্ভব কিনা তাও খতিয়ে দেখার কথা বলা হয়। আগামী নির্বাচনে ভোটারদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হয়, একটা সুন্দর স্মৃতি থাকে। প্রথম ভোট যারা দিবে এটা তাদের জন্য গৌরবের, সেজন্য ভালো অনুভব করে। প্রায় 16,000 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সিসিটিভি ক্যামেরা, পুলিশের বডি ক্যামেরা এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নজরদারি, ডিসি, এসপি ও টিওনোদের র্যান্ডম পদ্ধতিতে বদলি এবং নতুন সদস্য নিয়োগের নির্দেশনাও দেওয়া হয়। নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, টিওনো এগুলোকে রিশাফল করার কথা বলা হয়েছে এবং রিশাফলটা কিভাবে করা হবে এটা একটা র্যান্ডম ওয়েতে করবে। ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের প্রত্যেকের নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি তারা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এই জন্য যদি যে জনবল নিয়োগের কথা বলা হয়েছে, যেগুলো অলরেডি প্রক্রিয়াধীন আছে, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার কথা বলা হয়েছে। আগামী ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগে যেন কোনো ঘাটতি না ঘটে, সেজন্য সবাইকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি। ইফতেখার রেজার রিপোর্ট। দীর্ঘ সময় পার হলেও শেখ হাসিনা ও তার দলের বিচারের কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে গণমাধ্যমের কাছে তিনি বলেন, গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে। শুধু শেখ হাসিনাই নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার, নিপীড়নের জন্য তিনি দায়ী। তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা আশাবাদী তিনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ নির্বাচন চাই, আর যারাই নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহ্বান জানান তিনি। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। এ সময় দেশ পরিচালনা করা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। এরপরে প্রখ্যাত লালন শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান ও স্বাস্থ্যের খোঁজ নেন। প্রয়োজনে সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের বাইরে নিয়ে এই গুণী শিল্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবিও জানান বিএনপি মহাসচিব। শিল্পী, সঙ্গীত শিল্পী এবং ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশের মানুষের সাথে মর্যাদার সাথে আচরণ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএসএফ একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে অভিযোগ করে নাহিদ বলেন, গত ২৫ বছরে ১২০০-র অধিক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। তাই অবিলম্বে এসব হত্যা বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। সমাবেশে দলীয় সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের জনবিরোধী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হতে পারে নাই। হাসিনার শাসন ব্যবস্থা থাকবে, এই কারণে ২৪-এর গণ অভ্যুত্থান হয় নাই। সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, গণতান্ত্রিক উত্তরণের পথে আর যেন ১/১১ ষড়যন্ত্র না হতে পারে, তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। গত ২৫ বছরে ১২০০-এর অধিক মানুষকে সীমান্তে হত্যা করা হয়েছে এবং এই সীমান্ত হত্যা করেছে এই বিএসএফ, যেটি আর সীমান্ত রক্ষা বাহিনী না, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। যদি সীমান্ত হত্যা না থামানো হয়, এই বিএসএফ বাহিনীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। এই বিএসএফ বাহিনী একটি মানবাধিকার বিরোধী সংগঠন। তবে অবিলম্বে ভারত সরকারকে বলবো, সীমান্ত রক্ষা বাহিনীর মনস্তত্ব পরিবর্তন করুন, বাংলাদেশের মানুষের সাথে মর্যাদার সাথে আচরণ করুন। আমরা সীমান্ত হত্যা মেনে নেব না। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, সিলোনিয়া এবং কহুয়া নদীর পানি বিপদ সীমার উপরে থাকায় ১৫টি বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে প্লাবিত হয়েছে ৩০টি গ্রাম, পানিবন্দী প্রায় ১৫,০০০ মানুষ। পরশুরাম ও ফুলগাজী উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। অন্যদিকে অতিবৃষ্টিতে নদ নদীর পানি বেড়ে নোয়াখালী নিচু এলাকা প্লাবিত হয়েছে। বন্যা দেখা দিয়েছে কক্সবাজার, টেকনাফ, উখিয়াতেও। টানা বৃষ্টিতে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে বন্যার কারণে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ভাঙছে একের পর এক নদীর বেড়িবাঁধ, মুহূর্তেই পানিতে তলিয়ে যাচ্ছে পুরো এলাকা। বিপদ সীমার উপরে প্রায় সব নদীর পানি। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম, একের পর এক লোকালয়, হাজার হাজার বানভাসী। চলতি মৌসুমের বৃষ্টিপাতের রেকর্ড ফেনীতে। তলিয়ে গেছে ফেনী শহরের বেশিরভাগ স্থান। নিরাপদ আশ্রয়ে ছুটছেন দুর্গতরা। ফেনী থেকে আপনার পরশুরাম পর্যন্ত যে মেন সড়কটি আছে, সেটাতে আপনার যোগাযোগ একদমই বিচ্ছিন্ন। মানুষ আসে আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন। আমাদের বাচ্চারা আছে, এরা অসুস্থ, তারপর ঘরে দুয়ারে অনেক পানি, তারপর কোন রকম না বাঁচার মতো বাঁচিয়েছি, এরকম আর কি। বন্যা কবলিতদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। নোয়াখালীতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি। অতিবৃষ্টিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টি ও নদ নদীর পানি বাড়ায় প্লাবিত খাগড়াছড়ি সদর ও দীঘিনালার নিম্নাঞ্চল। অনেক এলাকায় বিচ্ছিন্ন আঞ্চলিক সড়ক যোগাযোগ। অতিবৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা রাঙামাটিতে। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নেয়ার উদ্যোগ জেলা প্রশাসনের। অব্যাহত বর্ষণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত। এতে জেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বরিশাল, মোংলা, সাতক্ষীরা, চাঁদপুর সহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। অনেক জেলায় তলিয়ে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়ি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার রাত থেকে বৃষ্টি হচ্ছে দেশের অধিকাংশ এলাকায়। টানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে মানুষের জীবনযাপন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩৯৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে, আর রাজধানীতে এর পরিমাণ ছিল ৭৭ মিলিমিটার। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। বৃষ্টি ভেজা রাস্তায় মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে এক শিশু। ছোট্ট পিঠে ঝোলানো স্কুল ব্যাগ। সকাল সকাল স্কুলে যাওয়ার তারা, তাই বৃষ্টির তোয়াক্কা না করে সন্তানকে নিয়ে রাস্তা পার হয়েই উঠে পড়লেন বাসে। নিত্যদিনের জীবন যুদ্ধে মায়ের কাছে বৃষ্টি নয়, সন্তানই সব।
গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে সকাল শুরু ঢাকাবাসীর। পূর্বাভাস ছিল হালকা বৃষ্টির, কিন্তু শহরের রাস্তায় নেমেই বোঝা গেল ছাতাটা সঙ্গে না নিলেই ঘরে ফেরা দায়। সোমবার রাত থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝরছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। বৃষ্টিতে রিক্সা ভাড়া মনে করেন যেখানে 20 টাকা সেখানে 40 টাকা নিতে হবে, না উপায় নাই আমাদের। জলাবদ্ধতা তুলনামূলক কম হলেও বাড়তি ভাড়া আর যানজটে ভোগান্তি বাড়িয়েছে অনেক গুণ। রিক্সা চালকরা যেমন পেয়েছেন অতিরিক্ত ভাড়া, তেমনি বিপাকে পড়েছেন রাইড শেয়ার চালকরাও। বৃষ্টি বাদলের মধ্যে মানুষের ভাড়া উঠতে চায় না বেশি। এরকম ভাড়া নাই। সকালে বেরোয়েছি 9টায়, মাত্র একটা টিপ মেরে বসেছিলাম এই বৃষ্টির জন্য। বৃষ্টিতে নাকাল নাগরিকদের সুসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস। বলছেন এ দফায় বুধবার বিকেলের পর থেকেই কমে যাবে বৃষ্টির পরিমাণ। আজকের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে। তবে যেহেতু জুলাই মাসটা হচ্ছে মাসের মধ্যে সবচেয়ে বৃষ্টিবহুল মাস, কম বেশি বৃষ্টিপাত থাকবে। তবে দেখা যাবে যে আগামী 2-3 দিন হয়তো একটু কমবে, তারপরে আবার 12-13 তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়ার সম্ভাবনা আছে। জানান সক্রিয় মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ হয়ে ভারতের দিকে সরে যাওয়ায় কমবে এ দফার বৃষ্টিপাত। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। 2018 সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে 12 সাবেক সচিব এবং বিচারকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তালিকায় আছেন দুদকের সাবেক 2 কমিশনারও। 2024 সালের 26শে মে ভবনটি নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়। ভবনটির বরাদ্দে অনিয়মে চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক। অনিয়মের প্রাথমিক প্রমাণও মেলে। নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান এবং জহিরুল হক সহ 12 সচিব পদমর্যাদার কর্মকর্তা, যাদের বেশিরভাগ 5ই আগস্টে গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন। এদিকে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। এদিন দুদকে যান এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সাবেক 12 সচিবের নামে যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটা দুদক থেকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছিল গত মে মাসে। কমিশন সিদ্ধান্ত নিয়েছেন তাদের বিরুদ্ধে ফ্ল্যাট বরাদ্দে যে অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা। বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশন দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রেজাউল হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। একই সাথে শরীফকে জ্যেষ্ঠতা সহ সকল সুযোগ সুবিধা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শরীফ উদ্দিন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন 2022 সালের 16 ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করে দুদক, যা সে সময় সারা দেশে আলোচিত হয়। চাকরি হারানোর পর জীবন চালাতে দোকানদারি সহ নানা কাজ করতে হয়েছে তাকে। একই সাথে চাকরি ফিরে পেতে 3 বছর আইনি লড়াইও করেন শরীফ। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে আবেগাপ্লুত তিনি। আমি প্রায় 3.5 বছর আইনি লড়াই লড়েছি। আমার লয়াররা জানে, তো স্যার জানে আমি কতটা ঢাকা চট্টগ্রাম আশা করছি। যাক, আলহামদুলিল্লাহ আমি অবশ্যই ন্যায় বিচার পেয়েছি। সব দুঃখ কষ্ট মুছে গেছে। আমি যাতে সৎভাবে চলতে পারি এটা দোয়া করবেন। যে বছর চাকরি হারান সেই বছরেরই 13ই মার্চ হাইকোর্টে চাকরি ফিরে পেতে রিট করেন শরীফ উদ্দিন। শুনানি শেষে গত বছরের 6ই ফেব্রুয়ারি রুল জারি করে আদালত, যার উপর চূড়ান্ত শুনানি শেষে বুধবার নিষ্পত্তি করা হলো। এই রায় পাওয়ার 30 দিনের মধ্যে তাকে চাকরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। ডিক্লেয়ার করা হয়েছে মাননীয় আদালত কর্তৃক যে ধরে নেওয়া হবে যে তিনি সবসময় চাকরিতে বহাল ছিলেন, এভাবেই তাকে ট্রিট করতে হবে। সততা ও নিষ্ঠার সাথে যারা কাজ করে তাদের জীবন জীবিকা ও সামাজিকভাবে যেন কোনো সরকার আর ক্ষতি সাধন না করে, এমনটাই চাওয়া শরীফ উদ্দিনের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন এবং ত্বকী হত্যা মামলা দ্রুত নিষ্পত্তি করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা বার ভবনে বিচারক এবং আইনজীবীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ এবং কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়েছে, একইভাবে গুরুত্ব দেওয়া হবে আলোচিত 7 খুন এবং ত্বকী হত্যা মামলা দুটির। এই ব্যাপারে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দিয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। ভুক্তভোগীদের পরিবার যাতে ন্যায় বিচার পান এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রেখে যথাযথভাবে তদন্ত এবং বিচার প্রক্রিয়া পরিচালনা করা হবে। জুলাই আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে 21 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। রাজধানীর সেগুনবাগিচা তোপখানা রোডের সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কর্মসূচির ঘোষণা করেন। গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের উপযুক্ত অন্যান্য সহযোগিতা প্রদানের জন্য দাবি জানান তিনি। এ সময় নির্বাচন নিয়ে জনমনে আবারও শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনারও নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে কোনো কথা বলতে পারেননি। তিনিও জানেন না নির্দিষ্ট কোন সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ নির্বাচন যত বিলম্বিত হবে তত বেশি বাংলাদেশ আরও ঝুঁকির মধ্যে পড়বে বলে আমাদের আশঙ্কা। সেজন্য এটার সমাধানটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে সরকার আস্থার মধ্যে নেবেন, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন, আলাপ আলোচনা করবেন। জুলাই গণঅভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থা এবং রাষ্ট্র সমর্থিত গোষ্ঠী আন্দোলনকারীদের মাথা লক্ষ্য করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এমন তথ্য উঠে আসে অধিকার ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্বপ্রাণের প্রতিবেদনে। বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক স্বপ্রাণ আয়োজিত আলোচনা সভায় দাবি করা হয় মাথায় গুলি করে 54 জনকে হত্যা করা হয়। আলোচনায় আরও উঠে আসে নির্বিচার হত্যাকাণ্ড, সরকারের দমন পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘন সহ নানা বিষয়। বক্তারা বলেন, এসব হত্যাকাণ্ডে মানা হয়নি মানবাধিকার আইন। রাষ্ট্রের বিচার ব্যবস্থা সংস্কারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিও জানান তারা। আলোচনায় অংশ নেন শিক্ষক, গবেষক, আইন বিশেষজ্ঞ সহ তরুণরা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।